চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তন করার জন্য। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীরে ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতেই থাকি। রাত্রি ৩টে থেকে কাছে কোথাও একজন ভাঙা গলায় একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। এরপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুলকুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করেই আসত। প্রাচীরের ধারের ইউক্যালিপ্টাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরল না তো? এদেশে বেদের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু ৩ দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা গুছে গেল। এমনি করেই সকাল কাটে। বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো একদল অল্প বয়সী মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসামি। ফুলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লুকচক্ষু থেকে তারা বিকৃতিটা আলাদা করতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু ৩টে ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি ২৪-২৫, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই। শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধান করে যথা দ্রুতপদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাদবৃতিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হল। ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি। সেদিন পথে পথে অনেকটা বেড়ালাম। অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে পেছনে চলছে। কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটাই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ লাড়তে লাগল। বুঝলাম রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে।
পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়। সে বাইরে দাঁড়িয়ে লেজ লাড়তে লাগল। ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পর খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় যেন চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি। কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে মুখ পানে চেয়ে তেমনি লেজ লাড়তে লাগল। আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রতি উত্তরে সে শুধু ঘন ঘন লেজ লাড়লে। এর অর্থবোধ এই যে আমি সত্যি বলছি তো। রাতে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বারান্দার বাইরে নিচে উঠানে বসে আছে। বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরদিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথিত্বের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে। তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাবার সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকেলে পথের ধারে গিয়ে বসি। দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বের হলে সে হয় পথের সঙ্গী। হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুড় চিবোতে কেমন লাগলো? সে জবাব দেয় ল্যাজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তাকে মেরে ধরে বের করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না। তাই ও সুমুখে পথের ধারে এসে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো। দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলায় ওপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া শেষ হয়ে গেছে, জানালার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রোত্তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়ে আছে, তাদের ঘর বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে দেখতে এসেছে। আয় অতিথি, ঘরে আয়। সেখানেই দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল। খাওয়া হয়েছে তো রে, কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম। ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিলিস? আগে না, মালির বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসবের কি হলো?
মালির বউ চেটে পুটে নিয়ে গেছে। আবার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালির বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে ওপরের বারান্দা থেকে দেখি অতিথি এদিকে চেয়েই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। বেড়াতে যাওয়ার সময় হলো যে। শরীরটা সারল না। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরে ট্রেন। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বুঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগল। কোথাও যেন কিছু খোয়া না যায়, তার উৎসবই সবচেয়ে বেশি। একে একে গাড়ি ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলে। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে আছে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিলে। কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি আছে। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলি উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তার মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব এই শহরে আর নেই। কেবলই মনে হতে লাগল অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেটটা বন্ধ, ঢোকবার জো নেই। পথেই দাঁড়িয়ে দিন দুই তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা।